নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমে বলেছে সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রশ্ন, কোন বিপ্লবী গাড়োয়ানের ছদ্মবেশে পিস্তল চুরি করেন? উত্তরটি হবে হরিদাস দত্ত। 1-2 টুনু 3 গোল দিতে পারে এ কথা বলেছিল কে? উত্তরটি হবে গিরিন। 1-3 দিন ফুরালে কবিতায় পংক্তির সংখ্যা 16টি। 1-4 বঙ্গভূমির প্রতি কবিতায় কবি ভয় পায় না মৃত্যুকে। 1-5 অল্পে অল্পে মুখস্থ করিয়ে দেব। কি মুখস্থ করিয়ে দেবে? উত্তর হবে সমাস। 1-6 ডান্ডা শব্দটি কোন শ্রেণীর শব্দ? উত্তরটি হবে প্রাদেশিক। 1-7 প্রদত্ত কোন বানানটি ভুল? এখানে সবকটা বানানই ঠিক। তারপরে দেখো 8 দাগে যেসব শব্দের প্রচলিত অর্থের সঙ্গে উৎপত্তিগত অর্থের কোনো সম্পর্ক নেই তাদের বলা হয় রূঢ় শব্দ। 9 দাগ যে শব্দটি কৃদন্ত শব্দ নয় তা হলো সাহিত্যিক। 1-10 দাগ বাংলা অধৃত 1-10 বাংলা তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত একটি শব্দ হলো পাকামি। 1-11 রাজায় রাজায় যুদ্ধ হয়, এটি হলো ব্যতিহার। 12 দাগ হাতে হাতে কাজটা সেরে ফেলো, এটি কোন ধরনের কারক? উত্তরটি হবে করণ কারক। 13 দাগ প্রতিবেদন শব্দটির বিশ্লেষণ পাই ঘটনার বিবরণী দান। এবার দেখো 2 দাগে বলেছে অনধিক 20টি শব্দের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2-1 দাগে আছে তিনি ছদ্মবেশে গিয়েছিলেন তিব্বতে। কে কোন সময় তিব্বতে গিয়েছিলেন? উত্তরটি হবে শরৎচন্দ্র দাস 19 শতকের শেষ ভাগে তিব্বতে গিয়েছিলেন। 2 দাগ তাতেও ভাবতে হবে নুরু, কি নিয়ে ভাবার কথা বলা হচ্ছে? চিন্তাশীল নাট্যাংশে নরহরির মা নরহরিকে অনুরোধ করেছিল নরহরির ভাগ্নেকে আদর করতে। এর প্রত্যুত্তরে নুরু মাকে বলেছে আদর করার ক্ষেত্রেও ভাবতে হবে বলে সে মনে করে। এই কথার পরিপ্রেক্ষিতেই তার মা তাকে এ কথাটি বলেছিল। পরের প্রশ্ন, সবাই টুনুকে নিয়ে ব্যস্ত, এই ব্যস্ততার ফাঁকে কি হয়েছিল? যখন সবাই টুনুকে নিয়ে ব্যস্ত ছিল সেই ফাঁকে টুনু রণজিতের দিকে বল পাস করে দেয়, এইভাবে সে গোল করে দেয়। 2-4 দুপ্রিবালা দেবী কবে জেল থেকে ছাড়া পেয়েছিলেন? 1918 সালের ডিসেম্বর মাসে। 5 দাগ পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়? উত্তরটি হবে পাখিরা ধানের ক্ষেত থেকে নিজের বাসায় উড়ে যায়। এরপরে আছে 2-6 দাগে বলেছে সকালের আগমন কিভাবে ঘোষিত হয়? পাখির গানে। 2-7 দাগ প্রাকৃতজ শব্দ কাকে বলে? তদ্ভব শব্দগুলো প্রাকৃত ভাষা থেকে জাত বা উৎপন্ন হয় বলে এই জাতীয় শব্দগুলোকে প্রাকৃতজ শব্দ বলে। যেমন দেখো গাত্র সংস্কৃত থেকে গাত্র, প্রাকৃতে গা ও বাংলায় গা, যেমন মৎস্য থেকে মৎস্য, তারপর মাছ। 8 দাগ ব্যুৎপত্তি কাকে বলে? শব্দ তৈরি বা উৎপন্ন হওয়ার পদ্ধতিকে ব্যুৎপত্তি বলে। শব্দের বিশ্লেষণে তার ধাতু, প্রকৃতি, প্রত্যয় ইত্যাদির পরিচয়ের নাম ব্যুৎপত্তি। পটুয়া শব্দের ব্যুৎপত্তি পট শব্দ বা উয়া প্রত্যয়। এরপরে দেখো আছে মুখ্য কর্ম ও গৌণ কর্মকে কিভাবে চেনা যায়? দ্বিকর্ম ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো মুখ্যকর্ম। আবার দ্বিকর্ম ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হলো গৌণকর্ম। গৌণকর্ম বিভক্তিযুক্ত হয়ে বাক্যের প্রথমে বসে এবং মুখ্যকর্মটি শূন্য বিভক্তিযুক্ত হয়ে পরে বসে। যেমন রামকৃষ্ণদেব টাকাকে মাটি মনে করতেন, এই বাক্যে টাকাকে গৌণকর্ম এবং মাটি মুখ্যকর্ম। এরপরে দেখো লেখাপড়ায় বই কেনার প্রয়োজন হয়, রেখাঙ্কিত পদটি কারক বিভক্তি নির্ণয় করো। এই লেখাপড়া এটি হলো নিমিত্ত কারক। তারপরে দেখো ঠোঁট কাটা
বাগধারাটির অর্থসহ বাক্য রচনা করো। ঠোঁট কাটা, অপ্রিয় অথচ স্পষ্ট বক্তা। অমিয়র মতো ঠোঁট কাটা লোক খুব কমই আছে। সে নিজের পরিবারের লোকের ত্রুটি বিচ্যুতি দেখলেও বলতে ছাড়ে না। এরপরে দেখো 3 দাগে অনধিক 60টি শব্দে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। 3-এর 1 দাগে আছে, এবার আমায় দলে নিয়ে নাও। কে কাকে এই অনুরোধ করেছিলেন? তিনি কেন দলে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলেন? স্বাধীনতা সংগ্রামী কমলা দাশগুপ্তের রচিত পাঠ্য স্বাধীনতা সংগ্রামী নারী নামক গদ্যাংশে দুখনিবালা দেবীর বোন নিবারণ ঘটককে এই অনুরোধ জানিয়েছিলেন। দুখনিবালা দেবী দেশের হয়ে কিছু করার জন্য, দেশের হয়ে প্রাণ দেওয়ার জন্য, দেশকে ইংরেজ সরকারের অধীনতা থেকে মুক্ত করার জন্য স্বদেশীদের দলে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলেন। পরের প্রশ্ন, টাউন স্কুলের জয়লাভে কার অবদান সবচেয়ে বেশি এবং কেন? টাউন স্কুলের অবদানে টুনুর অবদান সবথেকে বেশি। টাউন স্কুলের টিনের অন্যান্য খেলোয়াড়রা খেলার চিন্তা ছেড়ে কাপ জেতার জন্য গাধার পেছনে ছুটতে দেখে টুনুর অসম্ভব হাসি পায়। এভাবে যে কেউ জেতার ভাবনা করতে পারে তা টুনুর ধারণার বাইরে। গাধার কান না বলতে পারার ঘটনা শুনে সে বিমর্ষিত হয়নি, বরং মাঠে নেমে পায়ে চোট পাওয়ার পরেও গিরিনের উৎসাহে সে মরিয়া হয়ে জেতার লড়াইতে ঝাঁপিয়েছে। নিজেই 3টে গোল দিয়ে দলকে বিজয়ীর সম্মান এনে দিয়েছে। নিজেকে ভাগ্যের হাতে অসহায় না মনে করে নিজের বা দলের ভাগ্য নিজে গড়েছে। এইভাবেই সে গল্পের নায়ক হয়ে উঠেছে। পরের প্রশ্ন দেখো, চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে। কে কিভাবে চমকে দেবেন? উদ্ধৃতাংশটি কবি শঙ্খ ঘোষ রচিত দিন ফুরালো কবিতা থেকে গৃহীত। প্রকৃতির লীলা খেলা ঈশ্বরের অধীনে। দিনের অবসানের সঙ্গে সঙ্গে গোধূলি আসে, আকাশ নানা রঙে ভরে যায়। ক্রমে অন্ধকার নেমে আসে, আকাশ ভরে ওঠে অসংখ্য নক্ষত্রে। প্রকৃতির এই পট পরিবর্তনকেই কবি লক্ষ্য রঙের দৃশ্য বলেছেন। দিনের শেষে কথকদের অর্থাৎ ছোট ছেলে মেয়েদের ঘরে ফেরার পালা, তাই তারা কল্পনা করে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ বর্ণময় করে ঈশ্বর লক্ষ্য রঙের দৃশ্যে চমকে দেবেন। পরের প্রশ্নটি দেখো, বলেছে নীরব এখানে অমর কিষানপাড়া। কিষানপাড়া নীরব কেন, আর কিষানপাড়াকে কবি অমর বলেছেন কেন? পচা জল ও মশার অত্যাচারে কিষানপাড়া নীরব। আর কিষানপাড়াকে কেন অমর বলেছেন? দুর্ভিক্ষের অভিশাপে মানুষ খাদ্যের অভাবে দিশেহারা, যা শুনলে আঁতকে উঠতে হয়। কিন্তু দুর্ভিক্ষ কবলিত বাংলার চাষিরা আবার সবুজ ফসল ফলিয়ে মানুষকে বেঁচে থাকার স্বপ্ন দেখায়। এদের সঙ্গে আবার যুক্ত হয় কামার, কুমোর, তাঁতি ও অন্যান্য কর্মপ্রচেষ্টা। সবাই মিলে সমস্ত দুঃখ কষ্ট জয় করে আবার সামনের দিকে এগিয়ে চলে। তাই কবি কিষানপাড়াকে অমর বলেছেন। পরের প্রশ্ন, গান শুনে ঝোপ থেকে কি বেরিয়ে এসেছিল, আর তখন সোনাটিয়া কি করেছিল? এই উত্তরটি তোমরা রায়মার্টিন সহায়িকার 242 নম্বর পেজে পাবে। সোনাটিয়া গান শুনে ঝোপের মধ্য থেকে সর করে বেরিয়ে এসেছিল বিরাট বড় ডোরা কাটা সাপ। সাপটি কুণ্ডলি পাকিয়ে গানের সঙ্গে সঙ্গে ফন তুলে আস্তে আস্তে দুলতে শুরু করেছিল। এবার দেখো তখন সোনাটিয়া কি করেছিল। এত বড় সাপ দেখে সোনাটিয়া খুব ভয় পেয়ে যায়। তাদের মনে পড়ে আম্মা বলেছিল সাপেরা পাশ দিয়ে ছুটতে পারে না। তখন সোনাটিয়া হাত ধরে হাজকা টান মেরে দুজনেই দৌড়াতে শুরু করে। এরপরে চলে যাচ্ছি 4 দাগে। বলেছে অনধিক 150টি শব্দ যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে নারী রচনাটি অবলম্বনে বিপ্লবী ননিবালা দেবীর চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। বিপ্লবী ননিবালা দেবী ছিলেন এক আপোষহীন সংগ্রামী নেত্রী।
দেশমাতৃকার পরাধীনতা শৃঙ্খল মোচনের উদ্দেশ্যে ভ্রাতৃপুত্র বিপ্লবী অমরেন্দ্র চ্যাটার্জির কাছে তিনি বিপ্লবের মধ্যে দীক্ষিত হয়েছিলেন। ননিবালা দেবী 16 বছর বয়সে স্বামীহারা হন, কিন্তু সমকালীন সমাজে রক্তচক্ষু কঠিন কঠোর সামাজিক রীতিনীতি এবং অনুসরণ তিনি মেনে চলেননি, বরং প্রগতিশীল এবং উন্নত ধ্যান ধারণার বশবর্তী হয়ে তিনি নিজের জীবনকে চালিত করেছিলেন। রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে জেলে গিয়ে তিনি মশার পিস্তলের খোঁজ জেনে এসেছিলেন। সম্ভাব্য সকল প্রকার বিপদের ভয় উপেক্ষা করে তিনি রিষ্টা এবং চন্দননগরীর গৃহকর্মীর ভূমিকা পালন করে বিপ্লবীদের আত্মগোপনের উদ্দেশ্যে আশ্রয় দিয়েছিলেন। ননিবালা দেবী ছিলেন প্রকৃত অর্থেই সাহসিনী নারী। তার সহ্য শক্তি ছিল সীমাহীন। ব্রিটিশ পুলিশের নির্মম অত্যাচার তিনি মুখ বুজে সহ্য করেছেন। তথাপি বিপ্লবী দলের কোনো গোপন তথ্য ইংরেজ ভক্ত রাজ কর্মচারীর কাশীর ডেপুটি পুলিশ সুপার তার মুখ থেকে বের করতে পারেনি। উপরন্তু প্রেসিডেন্সি জেলের আইবির পুলিশ সুপার গোল্ডি সাহেব তার দরখাস্তখানি ছেঁড়া কাগজের টুকরোতে ফেলে দেওয়ায় সক্রোধে তিনি তার গালে সপাটে এক চড় কষিয়ে দিয়ে বলেছিলেন, ছিঁড়ে ফেলবে তো আমার দরখাস্ত লিখতে বলেছিলে কেন? আমাদের দেশের মানুষের কোনো মান সম্মান থাকতে নেই? বন্দি জীবন থেকে মুক্তি লাভ করেও ননিবালা দেবী মৃত্যুর পূর্বকাল পর্যন্ত তার আত্মসম্মান ও মান মর্যাদা বোধ অটুট রেখেছিলেন। আত্মীয় স্বজনের অনাদর লাঞ্ছনা এবং সীমাহীন দরিদ্রের মধ্যেও তিনি পরিপূর্ণ গৌরবে স্থির হয়ে জীবন অতিবাহিত করেছিলেন। পরের প্রশ্নটি দেখো, এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল। রেফারিটি কে? তার সম্পর্কে ছেলেদের ধারণা কী রূপ ছিল? খেলার মাঠে তিনি কেমন ভূমিকা পালন করেছিল? রেফারিটি ছিলেন দিব্যেন্দু বাবু। তার সম্পর্কে ছেলেদের ধারণা ছিল যে তিনি জিলিপি খেতে খুব ভালোবাসেন, আর ম্যাচের আগে সে পক্ষ তাকে জিলিপি খাওয়ায় তিনি সেই পক্ষকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেন। প্রথমার্ধে টাউন স্কুলের অন্যতম খসড়া টুনু সামনে শুধু গোলকিপারকে একা পেয়ে মিশন স্কুলের দুটো দৈত্যের মতো ব্যাগদের জন্য গোল করতে তো পারেননি, বরং উল্টে পায়ে চোট পেয়েছিলেন। টুনুর ধারণা ছিল পেনাল্টি পাবে, কিন্তু রেফারি দিব্যেন্দুবাবু যখন টাউন স্কুলের বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজালেন তখন টুনুর স্ত্রীর বিশ্বাস হয় যে মিশন স্কুল নিশ্চয়ই তাকে জিলিপি খাইয়ে নিজেদের পাশে টেনেছে। খেলার বাকি সময় অবশ্যই প্রমাণ মেলেনি। পরের প্রশ্নে দেখো, এই সব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো। কে কাকে কথা বলেছে? কোন ভাবনাকে বাজে বলা হয়েছে? তা কি সত্যি বাজে ভাবনা? তোমার কি মনে হয়? এখান থেকে দেখো, এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, এই পথ দিয়ে কিন্তু 3 জন জগৎ প্রসিদ্ধ বাঙালি গিয়েছিলেন তিব্বতে। এই পথ বলতে কোন পথের কথা বলা হয়েছে? আর প্রসঙ্গক্রমে 3 জন জগৎ প্রসিদ্ধ বাঙালির সংক্ষিপ্ত পরিচয় দাও। শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর, রাজা রামমোহন রায় ও শ্রী শরৎচন্দ্র দাস প্রাচীন পথ ধরে অতীতে তিব্বতে গিয়েছিলেন। আর এদের সংক্ষিপ্ত পরিচয় এখানে রয়েছে, দেখো এখানে অতীশ দীপঙ্কর, তারপর রাজা রামমোহন রায় এবং শরৎচন্দ্র দাস। দেখে নাও একটু। চলে যাই 5 দাগে। 5-এর 1 দাগে আছে, দিন ফুরালো কবিতায় কিশোর মন্ডলের যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। এরপরে আছে
অকাল ও দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মানুষের সম্মিলিত শ্রম আর জীবনী শক্তি কিভাবে বিজয়ী হয়েছে চিরদিনের কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। উত্তরটি তোমরা রায়মার্টিন সহায়িকার 123 নম্বর পেজে পাবে। এখান থেকে দেখো এই পর্যন্ত। পরের প্রশ্ন, কালস্রোতের ধৌত নাম নিত্য সমচল, কালস্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোতে কাদের স্মৃতি গ্রাস করতে পারে না। দেখে নাও প্রশ্নটি। এরপর আছে বঙ্গভূমির প্রতি কবিতায় কবির দেশভক্তির যে পরিচয় লিপিবদ্ধ আছে তার পরিচয় দাও। দেখে নাও। আধুনিক যুগের মহাকাব্যকার মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি কবিতাটি একটি কৃতি কবিতা। কবিতায় প্রবাসে থাকাকালীন কবির দেশের প্রতি আন্তরিক টান ও ভালোবাসা প্রকাশিত হয়েছে। কবি যখন ইউরোপে ফ্রান্সে যাওয়ার পূর্বে যখন তিনি এই কবিতা রচনা করেন তখন তার মনে প্রবল আবেগ দেশকে নিয়ে। তাই এই কবিতায় দেশকে মা সম্বোধন করে তিনি বলেন, মা যেন তাকে মনের স্বাদ সাধন করতে গিয়ে তিনি কোনো ভুল করে থাকেন তবুও মা যেন তার মনোকুসুমকে মধুহীন না করেন। দেশ মাতৃকাকে ভুলে তিনি যে প্রবাসী হয়েছেন এই দুঃখ থেকে তিনি বলেন, ভাগ্যের বশে প্রবাসে যদি তার মৃত্যুও হয় তাতে তার কোনো খেদ নেই, কারণ তিনি জানেন জন্ম নিলে একদিন মরতেই হয়, কেউ অমর নয়। মা যদি সন্তানকে মনে রাখেন তবেই তিনি জমকেও ভয় পান না। অবশেষে কবি বলেন তার তেমন কোনো গুণ নেই যা দিয়ে তিনি মায়ের কাছে অমরতা চাইতে পারেন। তবে মা যেহেতু সুবরদাত্রী, তাই তিনি যদি একান্তই কোনো বর দান করেন তা যেন হয় দেশের মানুষের মনে চিরকালীন হয়ে বেঁচে থাকা। এইভাবেই কবি দেশমাতা তথা বঙ্গভূমির প্রতি তার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। এরপরে তোমাদের যে প্রবন্ধ রচনাগুলো দিয়েছে, রচনার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আশা করি তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।